অলির গল্পের দুনিয়ায় আপনাদের স্বাগত। আজকে আপনারা শুনবেন শিবরাম চক্রবর্তীর লেখা গন্ধচুরির মামলা। আমি নাকি কখনো হাওড়া পুলি পার হইনি, শুনে থাকি যে আমি নাকি কখনো কলকাতার বাইরে পা দিইনি। সেই আমি একবার সমুদ্র ডিঙিয়ে জাপানে গেছিলাম। এ কথা যদি বলি তাহলে আমার বন্ধু ভূপর্যটক রামনাথ থেকে শুরু করে কেউই সে কথা বিশ্বাস করবে না। অবশ্যই রামনাথবাবু অবিশ্বাস করবার জন্য এখানে বসে নেই, তিনি এখন স্বর্গ পর্যটনে গেছেন। আর আমি যদিও যাব করছি, এই গল্প লেখার পর তার ভয়ে স্বর্গের দিকে পা বাড়াতে সাহসী হব কিনা সন্দেহ। জাপানে গিয়ে যে ধাক্কা আমি খেয়েছি তার অভিজ্ঞতার সঙ্গে যদি তা খাপ না খায়, যদি তিনি খাপ্পা হন। কিন্তু সত্যি বলতে তার সঙ্গে আমার ভূপর্যটনের অভিজ্ঞতা বেশ মিলে যায়। জাপানে যাওয়াটা আমার যত বড়ই ভ্রম হোক না কেন, সেখানে গিয়েই আমি পৃথিবী ভ্রমণের স্বাদ পেয়েছিলাম। পার্থিব স্বাদ আমার মিটেছিল। তারপরে আর হাওড়া পুলের পাড়ে পা বাড়াবার ইচ্ছেই হয়নি। না হোক, আমার জাপানি অভিজ্ঞতা তার বিশ্বব্যাপী অভিজ্ঞতার সঙ্গে খাপানো। ভূপর্যটনে বেরোলে কি হয়, কি হয়ে থাকে। কপরদক শূন্য হতে হয়, বাঘ ভাল্লুকের মুখে পড়তে হয়, সময় অসময় চোর ডাকাতের হাতেও যে না পড়তে হয় তা নয়। প্রাণ হারাতে হারাতে হঠাৎ দেখা যায় যে না, হাতেই আছে, প্রাণ হাতে করেই বেড়াচ্ছি। মরতে মরতে বেঁচে যাওয়া, খোয়ার হাত থেকে বাঁচা, বাঁচার জন্যে আবার খোয়ার, এসবের মিঠে করা আস্বাদ আমি একটু আধটু পেয়েছিলাম বইকি। অবশ্যই চোর ডাকাতের হাতে পড়বার সুযোগ আমার হয়নি, বাঘ ভাল্লুকের মোলাকাতও আমি পাইনি। তবে হ্যাঁ, কপরদক শূন্য আমায় হতে হয়েছিল ঠিকই। একেবারে কপরদক শূন্য অবস্থায় আমি জাপানে গিয়ে পড়লাম। বরাত ভালো, সেখানে বিহারি ভদ্রলোকের সঙ্গে দেখা হয়ে গেল। ব্যবসা সূত্রে তিনি সেখানে ছিলেন। আমার কাছে তিনি বাংলা শিখতে রাজি হলেন এবং বিনিময়ে আমাকে হিন্দি না শিখিয়ে বরং কিছু বেতন দিতে চাইলেন। আমার হলো ডবল লাভ। টাকার সঙ্গে হিন্দিও আসতে লাগলো অমনি, বিলকুল মুফত। টাকাটা পেলাম মুখ্যত, আর হিন্দি শিখলাম তাকে বাংলা শেখাতে গিয়ে মুখে মুখে। থাকতাম সেই ভদ্রলোকের বাসায়, আর খেতে যেতাম কাছাকাছি এক জাপানি হোটেলে। এই হোটেলওয়ালা বাঙালিদের দু চোখে দেখতে পারত না। আগে নাকি কোন এক বাঙালি তার আকাশ চুরি করে পালিয়েছিল। আকাশ চুরি? হ্যাঁ, আকাশ চুরি। শুনলে আকাশ থেকে পড়তে হয় বটে, কিন্তু কথাটা মিথ্যে নয়। জাপানে আগে নিয়ম ছিল, অবশ্যই সেই নিয়ম এখন আর নেই। সেই বাঙালি কীর্তিমানের চৌর্যবৃত্তির পর চোর পালালে বুদ্ধি বাড়ে, তো সে কানুন এখন পাল্টে গেছে। আগেকার আইনে জাপানে জমির মতো আকাশেরও একটা দাম ধরা হতো। জমির সঙ্গে তার ওপরকার সমস্ত আকাশটা জমির মালিকের ইজারা নেওয়া থাকত। সেই মালিকানা তিনি জমির সঙ্গে বেচতে পারতেন। কেউ তার কাছে বাড়িঘর বানাবার জন্য জমি কিনতে এলে তাকে জমির দৈর্ঘ্য প্রস্থের সঙ্গে উচ্চতাও কিনতে হতো। জমির জ্যামিতির উপর সেটা উপরি লাভ। ধরো কেউ 4 কাঠা বাই 2 কাঠা প্লটের উপর একটা একতলা বাড়ি বানাবে, সেটা হবে হাত 10 উঁচু। তাকে সেই চৌহদ্দির ভেতর আর উচ্চতায় 10 হাতের মধ্যেই বাড়িটা শেষ করতে হবে। জমিওয়ালার এতে ভারী মজা। একতলা মাপের জায়গা একজনকে গছাবার পর দোতলা মাপের আর একজনকে, তেতলার মাপটা আবার অপরজনকে। এইভাবে একই 4 কাঠা বাই 2 কাঠাকে সে বারংবার বেচতে পারে খদ্দের পরম্পরায়। জমিদারির একেবারে পরাকাষ্ঠা। বাড়িওয়ালাদের বেশ অসুবিধে। মনে করো তুমি একটি মনের মতো একতলা গড়ে নিজের ঘরে আরাম করে বসেছ, কোথাও কিছু নেই, আর একজন হঠাৎ করে এসে তোমার বাড়ির ওপর ভাড়া বেঁধে দোতলা খাড়া করতে লাগলো। শুরু হয়ে গেল হই হল্লা। এলো তাদের মিস্ত্রি, মজুর, ইঞ্জিনিয়ার, ওভারসিয়ার। ইট সুরকি মজুদ হলো।
আরাম করবে কি? তোমার বাড়ির চারপাশে জো রইল না পা ফেলবার, নড়বার চড়বার ঠাঁই রইল না কোথাও, কান ফাটানো ঠাঁই ঠাঁই শুরু হয়ে গেল, জন্মজুরের কুচকাওয়াজের সঙ্গে ছাদ পেটানোর আওয়াজ। যেতে আসতে তাদের বালির পলস্তরা পড়ছে বাড়ির মাথায়, আর খানিকটা তোমার মাথায়। চুনকামের কিছুটা বাড়ির দেওয়ালে, কিছুটা তোমার গালে। এখন এই বঙ্গজ পাষণ্ডটি করেছিল কি? সেই হোটেলওয়ালার কিছু জমি কিনে একখানা একতলা বানিয়েছিল। জমিটা দৈর্ঘ্য প্রস্থ পুরোপুরি সে কাজে লাগিয়েছিল, 1 ইঞ্চিও ছাড়েনি। কেবল উচ্চতার দিকটায় হাতখানেক বাদ রেখেছিল। হোটেলওয়ালা যখন পরের ক্ষেপে বাড়ির ওপর ভাগটা অপরের সঙ্গে বন্দোবস্ত করলেন, আর সে লোকটি মিস্ত্রি মজুর ইট চুনসুরকি নিয়ে এসে বাড়ি তুলতে লাগল, তখন বাঙালিটি বলল, বাপু বাড়ি তুলবে তোলো, আপত্তি নেই, কিন্তু উপরের আরও হাতখানেক জমির উপর আমার সত্ত্ব আছে, সেটা ছাড় দিয়ে। আকাশের খানিকটা সে ফাঁক রেখেছিল। সে জানত সেই ফাঁকার উপর আর যাই হোক, ভিত গেড়ে ইমারত তোলা বাতাসে কেল্লা বানাবার মতোই আকাশ কুসুম হবে। সেই ফাঁকে হোটেলওয়ালাকে সে 1 হাত দেখালো বটে, কিন্তু আকাশের ফাঁকিতে পড়ে হোটেলওয়ালা সহজে ছাড়ল না। এ নিয়ে হাঙ্গামা হয়েছিল বেশ, মামলাও বেঁধেছিল। তবে শেষ পর্যন্ত সেই বাঙালিটিরই জিত হল। 2 তলা আর উঠল না। আমার কেনা জমি যদি আমি ফেলে রাখি, কার কি? আর আকাশের জমি নেহাত শূন্য হলেও ন্যায্য মূল্য দিয়েই কেনা যখন, সেই থেকে সেই হোটেলওয়ালা বাঙালিদের উপর হাড়ে চটা। আমি খেতে যেতাম তারই হোটেলে। হোটেলটা বেশ নাম করা, ফার্স্ট ক্লাস চীনের রাঁধুনিরা রাঁধত সেখানে। নামজাদা হোটেলটার দাম ছিল জেয়াদা, খানা পিনার দাম বেজায়। বড় লোকেরাই সাধারণত সেখানে খেতে যায়। আমার কপর্দক শূন্যতার কথা বিবেচনা করে বেশি কিছু খাবার সাহস আমার ছিল না। আমি কেবল 1 প্লেট ভাত নিতাম, আর বসতাম রান্নাঘরের ধার ঘেঁষে। ধারে পাওয়া যেত দেদার জিনিস। রান্নাঘরের থেকে নানা রকমের খুশবু আসত, কত কি উপাদেয় রান্নার সৌরভ আসত যে, ফ্রাইড রাইস, মুরগির কারি, চপ সুয়ে, আরও কত কির। কি করে তার ফিরিস্তি দেব, চোখেও দেখিনি, চেখেও দেখা হয়নি কখনো। কেবল মাছ ভাজার গন্ধ থেকেই চেনা জিনিসের মালুম আসত। আঁচ পেতাম ফ্রাইড ফিশের, না আচানো পর্যন্ত গন্ধগুলি চাখতাম। ভাতের সঙ্গে মিশিয়ে, জলের সঙ্গে মিক্সচার করে খেতাম বসে তাড়িয়ে তাড়িয়ে। গন্ধের দৌলতে কোথা দিয়ে যে উড়ে যেত প্লেটকে প্লেট। দিনের পর দিন এইরকম মাগনা খেতাম নানান গন্ধ নগদা ভাতের সঙ্গে, রান্নাঘরের ধারে। যে বয়টা পরিবেশন করত সে একদিন আমাকে কৌতূহল বসে শুধালো, খালি খালি ভাত খেয়ে তোমার পেট ভরে? ভরবে না? ভাত খেলে পেট কখনো খালি থাকে? না, তা বলছি না। শুধু শুধু ভাত খেতে তোমার ভালো লাগে? শুধু শুধু কেন, ভালো মন্দর টাকনা দিয়েই তো খাচ্ছি। ভালো ভালো খাবারের খোসবাই আসছে তোমাদের রান্নাঘর থেকে, খোসবাই মিশিয়ে আমি খাই। অ্যান্ড আই হ্যাভ নো নিড টু বাই দেম, দিস খোসবাইজ। তা বটে, কিন্তু কিন্তু আবার কিসের? স্বাদের 15 আনাই তো গন্ধ আসলে। লোকে ঝোল মেখে মাছ মাংসের টুকরো দিয়ে ভাত তোলে, আমি গন্ধ মেখে খাই। আর গন্ধের জন্য তো কোনো দাম লাগে না। আর বলবো কি ভাই, তোমাদের গন্ধ ऐसा তোফা, তার এমন খাসা তার, আর গন্ধও এনতার, এবং বিলকুল ফ্রি অফ চার্জ। তা বটে, তবুও জানো তো আমারটা হিরোশিমার মাঠ। আমার পকেটের সীমান্তে যে 0, তা অকপটে ওকে জানিয়ে দিই। আমরা বিশ্ব পর্যটকরা বিলকুল কপর্দক শূন্য। তাছাড়া একটু গন্ধ পেলেই নাচব, এটা কিছু নতুন নয় আমাদের। আমাদের হনুমানও একবার, হনুমান, ওয়ান অফ আওয়ার গডস উইথ আ বিগ টেইল, গন্ধে গন্ধে গোটা গন্ধমাদনী নিজের ঘাড়ে তুলে নিয়েছিলেন। তাই নাকি? বলে পরিবেশকটি অবাক হয়ে চলে গেল।
কিন্তু কথাটা কি করে কানে উঠল হোটেলওয়ালার। সে তো রেগে কাঁই। তারপর দিনই আমাকে পাকড়ে তার সে কি চোটপাট। এতদিন ধরে যে বিনে পয়সায় আমি তার এত গন্ধ খেয়েছি, তার দাম দিতে হবে আমায়। আমাকে বেচলেও সে দাম উঠবে না, সাফ তাকে বলে দিলাম। মামলা উঠল আদালতে। 3 মাস ধরে তার যত খাবারের গন্ধ আমি পয়সা না দিয়ে খেয়েছি, তার খেসারতের দাবি। অভিযোগ তার মিথ্যে নয়, মেনে নিতে হলো আমায়। দুপক্ষের কথা শুনে হাকিম হাঁকলেন। ফরিয়াদির যুক্তি টেকসই বটে। গন্ধ তার রান্নাঘর থেকে বেরিয়ে গেছে বলেই যে তার উপর থেকে তার অধিকার চলে গেছে, তা কখনো হতে পারে না। খাদ্যের মতো তার গন্ধের সর্বসত্ত্বও মালিক কর্তৃক সংরক্ষিত। মনে করো, যদি কারো কুকুর শেকল ছিঁড়ে রাস্তা দিয়ে ছুট মারে, তাহলে কি তার উপর থেকে তার দাবি দেওয়া চলে যায়? হাকিমের রায় শুনে হোটেলওয়ালা তো বেজায় খুশি। অতএব তার 500 টাকার খেসারতের দাবি পুরোপুরি আমি মঞ্জুর করলাম বলে হাকিম আমার প্রতি কটাক্ষ করলেন। কত টাকা আছে তোমার কাছে? কত নয়, কয়েক টাকা মাত্র আছে হুজুর। টাকাগুলো বাজে? বাজে কি আসল তা আমি বলতে পারবো না। আমাদের ভারতীয় টাকা তো নয়, আপনাদের জাপানি ইয়েন। মানে আমি বলছিলাম কি, টাকাগুলো বাজে তো, বললে হাকিম। তাহলে টাকাগুলোকে ঠন ঠন করে বাজাও, 500 বার, গুনে গুনে 500 বার, তার বেশি নয় কিন্তু। এ পকেট ও পকেট হাতড়ে কুললে মোটে 1টি টাকা বেরুল। হাকিম বললেন, ওতেই হবে, বাজিয়ে যাও 500 বার। কথায় বলে মানি টক্স, টাকায় কথা বলে। আমি টকাত করে টাকাটা ট্যাগ থেকে বার করেই না বাজাতে শুরু করলাম, ঠন ঠন ঠনাঠন। সেই 1টি টাকাই, কিন্তু সেই একই অনেক। একাই 100 নয় 500। 500 বার বাজানো হলে হাকিম বললে, ব্যাস আর না। বলে তিনি হোটেলওয়ালার দিকে ফিরলেন। তোমার গন্ধের দাম এই টাকার আওয়াজ দিয়ে শোধ হয়ে গেল। আদালতের চূড়ান্ত রায় হলো এই, তোমার পুরো খেসারত তুমি পেয়ে গেলে, এখন খুশি হয়ে বাড়ি যাও। আমিও খুশি হয়ে বাড়ি ফিরলাম। নাকে করে যা নিয়ে গিয়েছিলাম, ওর কান ধরে, না ওর কানে ধরে দিলাম। গন্ধচুরির খেসারত এইভাবে ঠনৎকারে সুধে জাপানের মাটির মায়া কাটালাম। ফিরে এলাম আমার কলকাতায়, আমার ঠনঠনেও। আমার নাকে খত, আমার ভূপর্যটনের সেই প্রথম আর সেই শেষ। তারপর আর হাওড়া পুলের ওপার হয়নি। আবার কেউ নাকাল হতে যায়? গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং বাংলা সাহিত্যের আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।